সেই হিসাবে কিন্তু সবসময় কওমি মাদ্রাসার যে সকল ফারেগিন রয়েছেন তারা একটি পরিবেশে ছিলেন। এখন স্কুলে যখন তিনি আসবেন এখানে কিন্তু সহশিক্ষা রয়েছে, এখানে কিন্তু তার কলিগদের মধ্যে অনেক নারী কলিগ থাকবেন এবং সেখানে বেপর্দা নারীও থাকবেন, এখানে ভিন্ন ধর্মাবলম্বী নারীরাও থাকবেন। সবকিছু মিলিয়ে তিনি আসলে কতটুকু এখানে কোঅপ্ট করতে পারবেন? সেটা কমনভাবে সবার জন্য প্রযোজ্য না। একটা হলো ওনাদের যে শিক্ষাধারা, এই শিক্ষাধারার কারণে আপনি যেটা বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা চ্যালেঞ্জও বটে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। কারণ হলো যারা আলিয়া লাইনে পড়েন তারা তো অনেকগুলো বিষয় আগে থেকেই তারা যেমন আলিয়াতে তো একটা সহশিক্ষার সিস্টেম এমনিতেই আছে, বা আলিয়া লাইনে যারা পড়েন তারা এইসব বিষয়গুলোতে কিছুটা মানে কওমি অঙ্গনের চাইতে কিছুটা উদার চিন্তা ভাবনা করেন, লিবারেল চিন্তা করেন। কওমি অঙ্গনের ব্যাপারে তো খুব মানে রিজার্ভ চিন্তা করেন, যে এখানে তারা খুব মানে খুব স্ট্রং অবস্থানে থাকেন ওনারা এই ব্যাপারে, মানে কোনো ধরনের সার যেটা রুকসত যেটা এটা তো ওনারা জান না। সেই হিসাবে একটা ধারা থেকে গড়ে ওঠার কারণে এখানে হওয়াটা মানে এটার সাথে ম্যাচ করাটা একটু জটিলতা হতে পারে। তবে আমার মনে হয় যেটা এভাবে ধরেন দুই একটা জেনারেশন এভাবে যখন যাবে, 2 জন 4 জন 5 জন যখন এভাবে আস্তে আস্তে যুক্ত হবে, তখন তাদের মধ্যেও আস্তে আস্তে ওই ইয়াটা তৈরি হবে, যে একটা সিস্টেম তৈরি হবে। হঠাৎ প্রথম যে ইয়াগুলো আছে, প্রথম স্লটগুলো হয়তো কাভার করতে পারবো, দ্বিতীয় তৃতীয়তে গিয়ে আস্তে আস্তে একটা স্বাভাবিকতা আসবে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো এখানে কাউকে করার সময় মানে যুক্ত করার সময়, নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় এখানে তো শুধুমাত্র কওমি দেখেই বা আলিয়া দেখেই তো কাউকে এখানে নিয়োগ দেওয়া হবে না। নিয়োগ দেওয়ার জন্য তো মিনিমাম একটা কন্ডিশন তো ফিল আপ করতে হবে। মিনিমাম কিছু বাংলার শর্ত থাকবে, কিছু ইংরেজির শর্ত থাকবে, ভাইভাতে কিছু যেটা সামাজিক কিছু কথাবার্তা আপনি যেটা এখন আমার কাছে জানতে চাইলেন, এই বিষয়গুলো তারা কিভাবে হ্যান্ডেলিং করবে এটা তো একটা স্বাভাবিকভাবে ভাইবার মধ্যে থাকবে। তো যারা এগুলো ফেস করে আগাবেন তারা তো স্বাভাবিকভাবে এটা করতে পারবেন। কেউ যদি এখানে ধরেন যে এই ভাইবা ফেস করতে পারছেন না, তিনি ভাবছেন যে এই জায়গায় তো আমি মানে পিছনে পড়ে গেলাম, তাহলে পরবর্তীতে তিনি এটার ব্যাপারে আরেকটু স্টাডি করে আসবেন, আরেকটু নিজেকে ওইভাবে গড়ে তুলবেন। এজন্য বড় ধরনের সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না দীর্ঘমেয়াদে। প্রথমে হয়তো বা কিছু হতে পারে। আপনি কওমি মাদ্রাসার কর্মসংস্থান নিয়ে যেমনটি বলছিলেন যে আসলে আমাদের দেশের কাঠামোগত কারণেই তারা আসলে খুব বেশি রিকগনাইজড কোনো জায়গাতে বা সরকারি কোনো জায়গাতে সুযোগ পাচ্ছে না। আমরা দেখেছি যে কিছুদিন আগে মুফতি আমির হামজা তিনি কওমি মাদ্রাসার আলেমদের ব্যাপারে ঠিক এমন একটি কথাই বলেছিলেন, এবং তিনি হয়তো একটু মসজিদ এবং মাদ্রাসা অথবা খানকার কথা উল্লেখ করেই বলেছেন, কিন্তু সেটি নিয়ে ব্যাপক একটা বিতর্ক কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এটি কি জাস্ট ওয়ে অফ এক্সপ্রেশন, অর্থাৎ আপনি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করলেন এবং তিনি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন এই কারণেই, নাকি আপনার এই কথা ধরেও বিতর্ক হতে পারে কওমি অঙ্গনে? বিতর্ক কেউ করতে চাইলে তো করতে পারেন, সেটা একটা বিষয় হলো কি, যেই কোনো মানে কাজকে মূল্যায়ন করার ক্ষেত্রে দুইটা বিষয়, একটা বিষয় হলো আমার বাহ্যিকতা, আরেকটা হলো আমার ইন্টারনাল ব্যাপার। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজে নিয়তের উপর নির্ভরশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কারো চেহারার দিকে দেখেন না, অর্থ সম্পদের দিকে দেখেন না, আল্লাহ দেখেন ব্যক্তির অন্তর এবং তার কাজের দিকে। আমি ধরেন কওমির ব্যাপারে যে কথাটা বললাম, এটার মধ্যে আমার ইন্টেনশনটা কি, আমার মধ্যে কি কোনো অসৎ উদ্দেশ্য আছে, তাদেরকে কোনো মানে ছোট করার কোনো মানসিকতা আছে কিনা। যদি ছোট করার মানসিকতা থাকে, তাহলে কেউ যদি আমার সমালোচনা নাও করে, তাও আল্লাহর কাছে আমি কিন্তু অপরাধী, কারণ আরেকজনকে আমি মানে তাচ্ছিল্য করছি। হ্যাঁ, যদি মানে আমাকে কেউ যদি এটা সমালোচনা নাও করে, তাও আমি আল্লাহর কাছে এটা আমাকে একটা দায় নিতে হবে, যে আমি কেন একটা বিশাল একটা একটা ধারাকে কেন আমি তাচ্ছিল্য করলাম। আর আমার যদি নিয়তটা যদি শুদ্ধ থাকে, এখানে তো বাস্তবতা হতে পারে। আমি যদি কওমির 2টা দুর্বলতা বললাম, আমি তো আলিয়াতে পড়েছি, আলিয়ারও তো এরকম 5টা দুর্বলতা আমি বলতে পারবো, আছে তো, সমস্যা নেই তো। তাহলে ওনারা যদি মনে করেন যে মানে কওমির 2টা দুর্বলতা আমরা বললাম মানে ইয়ার দিক থেকে সম্মানের সাথে, তাহলে ওনারা আলিয়ার 5টা দুর্বলতা সম্মানের সাথে বলুক, কোনো সমস্যা নেই তো। আমির হামজা সাহেব যেটা বলেছেন, আপনি যেটা বলেছেন, বলার একটা ভিন্নতা আছে, এটা বলার তো ভিন্নতা আছে।
তবে এটা তো বাস্তবতা। আমি এটা মাঝে মধ্যে চিন্তা করি, আমাদের মানে কওমি অঙ্গনে যারা পড়ছেন তারা কিন্তু প্রচণ্ড মেধাবী একটা জনগোষ্ঠী আছেন আলহামদুলিল্লাহ, এবং ইয়ার দিক থেকে মানে ইসলামী নৈতিকতার দৃষ্টিকোণ থেকে তো তারা মানে মেজর ম্যাক্সিমাম, ভুল ত্রুটি সবারই আছে, ম্যাক্সিমাম তারা মানে একটা ইসলামের যে চাহিদা তার অনুযায়ী একটা মানসম্মত জায়গায় আছেন। এই যে এত মানে সৎ মানুষ, যেটা আমরা ধরি সততা থেকে যদি ইনসাফ নেয়, এই জিনিসটাকে যদি আমরা ধরি, এত সৎ মানুষের যে সার্ভিস এই রাষ্ট্র পাওয়ার কথা, এই রাষ্ট্র তো সেই সার্ভিসটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ ওনাদের যেই সততার যেই ইয়াটা আছে তার সাথে জাগতিক যে ইয়াটা, এটা কিন্তু যুক্ত হচ্ছে না। যেমন মানে একজন মানে কোয়ালিফাইড তিনি আপনি যদি তাদেরকে যে সততার কথা বলছেন, এটা কি মানে কি ধরনের সততা? নৈতিক সততা তো ডেফিনেটলি, মানে এটি স্পেসিফিক যদি বলি আর্থিক সততা বা কি ধরনের সততার কথা বলছেন? সততা, আমি এটা ধরেন কমনভাবে বলছি, আমরা মুসলিম হিসেবে আমাদের কাছে তো মিনিমাম একটা মূল্যবোধ ইসলাম চায়। যেমন আমরা যদি মূল্যবোধ ধরি, মৌলিক ইবাদতগুলো পালন করা, এটা একটা ব্যাপার। তারপরে হলো মিথ্যা থেকে বেঁচে থাকা, মানুষের সাথে অসম্মানজনক আচরণ না করা, মানুষকে শ্রদ্ধা করা, মূল্যায়ন করা, সম্মান করা, অন্য মানুষকে একটু মানে তার মানবিক মর্যাদা দেয়া। এরপরে হলো আমাদের সমাজে যেটা দুর্নীতি অপরাধ যেভাবে একবার রন্ধ্রে রন্ধ্রে মিশে যায় স্বাভাবিকভাবে, এটা শুধু কমই না, মাদ্রাসা লাইনে বা ইসলামিক লাইনে যারা পড়ে তারা তো স্বাভাবিকভাবে অন্যদের চাইতে মানে ইয়ার কারণে, প্র্যাকটিক্যাল কারণেই, পরিবেশের কারণে তারা কিছুটা ভালো থাকার জন্য চেষ্টা করেন। আমি একটু স্পেসিফিক করে অর্থনীতির কথাটা বললাম এই কারণে যে কওমি মাদ্রাসাগুলোতে আসলে ঠিক কত পরিমাণ মাদ্রাসায় বার্ষিক অডিট হয় আমার জানা নাই। তো তারা যে তারা এই ক্ষেত্রে সততার পরিচয় দিচ্ছেন, সেটার বহিঃপ্রকাশ আসলে কিভাবে ঘটছে? আমরা তো কোনো অডিট দেখছি না, তারা আসলে সৎ যে সেটা কিভাবে তারা প্রমাণ করতে পারছেন বলে আপনি মানে কেন মনে করছেন যে তারা আসলে এই ক্ষেত্রেও সৎ? এতটুকু ডিপ পর্যন্ত আমি যাব না, কারণ আমার কাছে এরকম কোনো তথ্য নেই। স্বাভাবিকভাবে আমরা যেটা ইন্টারনাল বিষয়টা, যারা এটার সাথে জড়িত আছেন তারা তাদের ব্যাপারটা ভালো বলতে পারবেন, তারা কতটুকু যাচাই বাছাই করছেন। সেখানে যদি কোনো কথা থেকে থাকে তাহলে তাদের অথরিটির সাথে তারা কিভাবে এটাকে ম্যানেজ করছেন বা তারা কিভাবে তাদেরকে ইয়ে করছেন, মানে তাদের কাছে জবাব দিচ্ছেন, সেটা তারা বলতে পারবেন। আমি ইন জেনারেল বলছি, অর্থাৎ স্বাভাবিকভাবে যে আমাদের মধ্যে যে মানে মিনিমাম যে আমরা মানে কি বলবো, নৈতিকতার যে আমরা মিনিমাম ধার ধারি না, অন্তত মানে দিনী লাইনে যারা লেখাপড়া করে তারা তো মিনিমাম স্ট্যান্ডার্ডটা ফলো করেন, আমি ওই দৃষ্টিকোণ থেকে বলছি। তো তাহলে মানে যেটা আমি এটাকে বলতে পারি যে ধরেন হুসনুজ্জন, ভালো ধারণা, পজিটিভ ধারণা থেকে এটা বলছি। তাহলে এই যে ধরেন একজন সৎ ব্যবসায়ী হলে, ধরেন আমরা যদি বলি যে কর্পোরেট জগতে যারা আছে তারা যখন যে কোনো জিনিস প্রফিট করার চিন্তা করে, সেই প্রফিট চিন্তা করার ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে পুঁজিবাদী একটা চিন্তা কাজ করে, যে করেই হোক মানে আমার আরও কী করতে হবে, পুঁজি বাড়াতে হবে, আমার আরও বেশি করে ইনকাম করতে হবে। কিন্তু আমরা দেখি মাঝে মধ্যে যারা ব্যক্তিগতভাবে দিন চর্চা করে, সবাই না, তাদের কেউ কেউ এরকম আছেন, তারা ব্যবসায়িক ক্ষেত্রে একটা দিনই মানে এটাকে সেবা হিসাবে দিতে চান, যে আমার মিনিমাম প্রফিট হলে বা আমার মোটামুটি চলে, একটা দিনই একটা মানে অন্যদের মতো যে পুঁজিবাদী চিন্তা, এই চিন্তাটা একটু কম থাকে। তাহলে এই যে একটা ভালো মানসিকতা, আমি এটাকে বলছি, মানে কমনভাবে আমি কথা বলছি, এই ভালো মানসিকতা যদি এরকম সমাজের প্রতিটা সেক্টরে যদি এরকম ভালো মানুষদের প্রভাব বাড়তো, তাহলে নিঃসন্দেহে আমাদের সমাজের মানে সামগ্রিক আমাদের সমাজের নৈতিকতাটা আরও উন্নত হতো। আমি এই কথাটা বলছিলাম যে এই জায়গা থেকে তো আমরা বঞ্চিত হচ্ছি শুধুমাত্র ওনাদের শিক্ষা ব্যবস্থার মানে এই জেনারেল সিস্টেমটা ওনারা ওইদিকে না যাওয়ার কারণে। রাইট।